বন্দনামন্তে মঙ্গলক নমো তাচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপালনে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বন্দনামন্তে মঙ্গলক বন্দনামন্তে মঙ্গলক। এই 585 না? না 84 বলতে মানে আমরা আজকে দিক দিক গতকালকে দিক পড়ছিলাম আর কি, দিক কি পর্যন্ত পড়ছিলাম আর কি, দিকের আমরা আলোচনা করছিলাম। ওই চক্ষু সংস্পর্শের বাস্তু রূপ আছে, এটা প্রায় সবগুলো সেম। তো বলছিলাম যে আজকে ওইগুলো নিয়ে একটা আলোচনা করলে বাকিগুলো আমরা ইয়ে হয়ে চলে যেতে পারবো। সুকুমার আসে না আজকে দেখি। শুরু করেন তাহলে উপাসক। হ্যাঁ বানতে চক্ষু সংস্পর্শের বাস্তু রূপ আছে, চক্ষু সংস্পর্শের বাস্তু নয় এমন রূপও আছে। চক্ষু সংস্পর্শের অর্থাৎ চক্ষু বাস্তু দ্বারা দেখা যায় এমন রূপ আছে, এটা তো চিনি আমরা সবাই, যেগুলো দৃশ্যমান রূপ, যেগুলো চোখ দ্বারা দেখা যায় এমন রূপ আছে, এবং চোখ দ্বারা দেখা যায় না এমন রূপও আছে। আমরা শব্দ শুনতেছি, এটা কোনো চোখ দ্বারা দেখা যায় না। এছাড়াও বাকি যত আছে আর কি, চোখে দেখা যায় না, আর বাকি যত রূপ 28 প্রকার রূপের মধ্যে দৃশ্যমান রূপ ছাড়া অন্য সব রূপগুলো হচ্ছে যে যেগুলো চোখ দ্বারা দেখা যায় না, কিন্তু ওগুলো রূপ, এগুলো রূপ আছে। এই জাতীয় আর কি কথাগুলো হচ্ছে যে এই জাতি। বুঝতে পারছেন সবাই? তারপরে চক্ষু সংস্পর্শ হতে জাত বেদনার, এখানে অনুভূতির কথা বলা হচ্ছে। রূপ দেখার পর আমাদের যে অনুভূতি হয়, বেদনা পরে সংজ্ঞা চেতনা, তারপর হচ্ছে বিজ্ঞান। চক্ষু বিজ্ঞানের বাস্তু রূপ আছে, চক্ষু বিজ্ঞানের বাস্তু নয় এমন রূপও আছে। চক্ষু বিজ্ঞানের বাস্তু রূপ, হ্যাঁ,
আছে। এটা এটা ঠিক আছে বলতে, হ্যাঁ এটা ঠিক আছে। কোনো সমস্যা তো নাই। চক্ষু বিজ্ঞানের না, ওটা সমস্যা নাই, ওটা তো ক্লিয়ার আসতেছে। চক্ষু বিজ্ঞানের বাস্তু নয়। এখন বলতে প্রথমটার একটা প্রশ্ন হচ্ছে যেটা আমরা সরেন দাগ দিয়ে এখানে চক্ষুটা উপস্থাপন করছে ওনারা এভাবে, কর্ণ তারপর আপনার অন্যান্য যারা যেগুলো আছে সবগুলা এখানে একটা একটা করে ওরা ইয়ে করছে আর কি। আচ্ছা এখানে আয়তন, আচ্ছা দেখি যাচ্ছি আমি, তাহলে আমি মনে করছি চক্ষুটা ইয়ে করতেছে, এই সবগুলা উদাহরণ দিছে। আচ্ছা, চক্ষু বিজ্ঞানের বাস্তু রূপ আছে, চক্ষু বিজ্ঞানের বাস্তু নয় এমন রূপ আছে। তার মানে আপনাদের কর্ণ, ঘ্রাণ এগুলোর দ্বারা যেগুলো হয় সেগুলা এই বাস্তুগুলো আছে বলা হচ্ছে, তাই তো? এগুলো চক্ষু বিজ্ঞানের বাস্তু নয় কিন্তু, হ্যাঁ, তার মানে এটা অন্যান্য কিছু ইন্দ্রিয়গুলো। আচ্ছা, একইভাবে বলা হচ্ছে কর্ণ সংস্পর্শের বাস্তু আছে। বাকি সবগুলো যেমন দৃশ্যমান, এগুলো শোনা যাবে না। না, এটা নিয়মই। হ্যাঁ, নাসিকার সংস্পর্শের বাস্তু, জিহ্বার সংস্পর্শের বাস্তু, কায় সংস্পর্শের বাস্তু রূপ আছে। কায় সংস্পর্শের বাস্তু নয় এমন রূপ আছে। এটা তো একটা বুঝেই আর বাকিটা বলতেছে না, না? হ্যাঁ বলতে। তো সুতরাং একটা বুঝে বাকিগুলো বুঝার কথা। অবশ্যই বুঝার কথা। এখানে একটা জিনিস আসলে আমাদের আমরা আমার নিজের কথা বলতে আমি যেভাবে বুঝতে চাচ্ছি আর কি, সেটা হচ্ছে আমরা আসলে জন্মান্তরের কারণে আমরা এই আমি বলতে গিয়ে এখানে আমাদের এই যে প্রত্যেকটা পার্ট যে বিষয়গুলা সংস্পর্শগুলা আমরা মানে আত্মাবাদ হিসেবে আমরা এগুলো জেনে নিচ্ছি, কিন্তু আসলে এখানে আত্মার কোনো কিছুই নাই, কোনো দৃশ্য আত্মার কোনো অস্তিত্ব নাই। আস্তা তো আমি তো বলতে পারবো না, আমি তো বলতে পারবো না, এবং আমিও যাকে কোনো একটা বিষয়কে ওই বিষয়টাই সমস্ত কিছু পরিচালিত করতেছে না, না ওর কাছে গিয়ে দেখলে দেখা যায় ও করতেছে না। এইভাবে পাঠ্যান বুঝতে পারলে মজাটা হচ্ছে যে এই জায়গাতে পাঠ্যান বোঝা মাত্র ওনার সমস্ত এতদিনের পুঞ্জীভূত অবস্থা, যাকে নিয়ে এতদিনে একটা পুঞ্জীভূত এটা এমন ওই ধারণা, এটা একদম সমূলে ভেঙে চুরমার হয়ে যায় এই পাঠ্যান বোঝা। অভিধর্ম পড়লে এই যে তৃষ্ণা ক্ষয় হয়, আসলে এই তৃষ্ণা ক্ষয়ের মূল ব্যাপারটা কিন্তু লুকিয়ে রয়েছে কিন্তু এই পাঠ্যানের মধ্যে। মানে পাঠ্যান বোঝা মাত্র যেই জায়গাতেই আপনি পাঠ্যান যুক্ত করবেন, পাঠ্যানের জ্ঞান আরোপ করবেন, সঙ্গে সঙ্গে ওই জায়গার প্রতি আপনার যথাযথ একটা ধারণা, অর্থাৎ বিপাশনা যেটাকে আমরা বলি, এটা বোঝা মাত্র আপনার বিপাশনা তৈরি হয়ে গেল, বিপাশনা চালু হলো। আর যেই জায়গাতেই বিপাশনা চালু হলো সেই জায়গাতে আপনি অলপদেশ মোহই উৎপন্ন হবে, লোভদেশ মোহ উৎপন্ন হবার কোনো সুযোগ নাই। কারণ আমি প্রশ্ন তুলছি কেন, এই প্রশ্ন তুলছি এই কারণে, হয়তো অবশ্যই সবাই জানে, সেটা হচ্ছে যেমন আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় যার যে অবস্থা থাকে সেটা ছাড়া অন্যটা করতে পারে না। যেমন আমাদের চাহিদা তো একই অবস্থা, চাহিদা তো পটবি কাজটা করতে পারবে, যে ঠাট্টা করতে পারে, কিন্তু ওরা যৌথভাবে কাজ করে। হ্যাঁ, তা না হলে নাম রূপের অস্তিত্ব থাকে না। ঠিক একইভাবে এখানেও একইভাবে যদি আমরা এগুলো আসলে আমরা আগে থেকে পরে আসছি বলে এগুলো বুঝতেছি আর কি, না বোঝার কোনো সুযোগ নেই। এটা ঠিক যে ধর্ম সঙ্গিনী অভিধর্ম অর্থ সংগ্রহ না পড়লে ধর্ম সঙ্গিনী বুঝবে এরকম কোনো কথা নাই, এটা অসম্ভব ব্যাপার অনেকটা। এখানে তো আমরা আগামাথা কিছুই পাইতাম না এখানে আমরা। না ঠিক। আচ্ছা, এরপরে আসতেছে বলতে কর্ণ সংস্পর্শে আলম্বন, নাসিকা সংস্পর্শে আলম্বন, এগুলো সবগুলো একইভাবে, এগুলো আসলে পড়তে হবে নাকি চলে যাবো? বুঝতেছে তো আশা করি সবাই। না বুঝতে জিজ্ঞেস করলে ভালো হবে, কারণ রিঙ্কু বড়ুয়া বুঝতেছেন? হ্যাঁ ভান্তে, বুঝতেছি ভান্তে, না বুঝলে জিজ্ঞেস করতাম ভান্তে। ঠিক আছে। আচ্ছা, এখন একইভাবে বলা হচ্ছে চক্ষু আয়তন রূপ আছে, চক্ষু আয়তন নয় রূপ আছে।
এটা একইভাবে আর কি আমরা যেটা বললাম বাস্তু। হুম তারপর হচ্ছে কর্ণ আয়তন, নাসিকায়তন, জিহ্বায়তন, কায় আয়তন রূপ আছে। কায় আয়তন 9 রূপ আছে। কায় ছাড়া বাকিগুলা 9 আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে রূপ আয়তন রূপ আছে, রূপ আয়তন 9 রূপ আছে। এভাবে শব্দ আয়তন, গন্ধ আয়তন, রস আয়তন, স্পর্শযোগ্য আয়তন রূপ আছে। স্পর্শযোগ্য আয়তন 9 রূপ আছে। হ্যাঁ, খুব সুন্দর। ওরা আমাদের বোঝার জন্য সুবিধার্থে একটা একটা করে পার্ট পার্ট করে প্রত্যেকটার সঙ্গে মিলে মিলে দেখাইছে আমাকে। তারপর হচ্ছে চক্ষু ধাতু রূপ আছে, চক্ষু ধাতু 9 রূপ আছে। কর্ণ ধাতু, নাসিকা ধাতু, জিহ্বা ধাতু, কায় ধাতু রূপ আছে। কায় ধাতু 9 রূপ আছে। আচ্ছা, এরপর হচ্ছে রূপ ধাতু রূপ আছে। কায় ধাতু, এই কায় ধাতু কেন বলা হলো? কায় ধাতু রূপ ওটা গুণটাকেই তো অবশ্যই রূপ, ওইটা গুণটাকেই বলা হচ্ছে, এটা বোঝা হচ্ছে। আর একটু পরিষ্কার করেন সবার জন্য একটু এই বিষয়টা। মানে এটা অন্য জায়গাতে কায়কে অন্যভাবে অন্য নামে পরিচিত, আবার এখানে কায় ধাতু বলে আবার আলাদা একটা পরিচিত করা হয়েছে কেন? মঙ্গলবার বলতে এখানে আমরা তো ধাতু সবাই চিনি না, রূপ গুণ। তো এখানে যদি আমাদের চক্ষুর গুণ কি, একইভাবে নাসিকা মানে যেটা দ্বারা আমরা চক্ষুর মধ্যে যে গোলকটা আছে, যে 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 বিষয়টা আমাদের কাছে, যে আলোমনটা আমাদের কাছে দৃশ্যমান হয়, ওই ওই গুণাবলী না থাকলে ওই বিষয়টা আমরা ওইটা দেখতে পারতাম না। যেমন অন্ধ মানুষ দেখতে পারে না, কেন? ওনার মধ্যে ওইটা বিদ্যমান নাই বিদায়, চক্ষু ধাতু নাই। একইভাবে আমাদের কায়ের মধ্যে যে অনুভূতি মানতে, ওই অনুভূতিটা ওইটাকেই বলা হচ্ছে এখানে বোঝানো হচ্ছে ধাতু। হ্যাঁ, মানে এটা এই কায়িক যে সংস্পর্শের যে ধর্মতা আছে, যে গুণাবলী আছে, ওই গুণাবলী বহন করতেছে বলেই এটা কায় ধাতু বলা হচ্ছে। এটা হ্যাঁ, আলাদা করে এটা একটা গুণ বহন করতেছে। চোখ একটা গুণ বহন করতেছে, নাক একটা গুণ বহন করতেছে। হ্যাঁ, এগুলো এক একটার এক এক রকমের গুণাবলী বহন করে চলেছে, এই জন্য ধাতু বলা হচ্ছে যে। হ্যাঁ, তারপরে রূপ ধাতু রূপ আছে, রূপ ধাতু 9 রূপ আছে। একইভাবে শব্দ ধাতু কি বুঝবেন? রূপের গুণ হচ্ছে কি, যেটা বিরূপ প্রতিক্রিয়া ধারণ করে, এটা হচ্ছে রূপের গুণ। আমি ওইভাবে বুঝতে চেষ্টা করি আর কি। রূপ এটা 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 যে কলাপগুলো, এটা খুব তাড়াতাড়ি উৎপন্ন হয়, ধ্বংস হয়, এটা তার গুণাবলী। এভাবে আমাদের সবকিছু একইভাবে আমরা মানে প্রবাহমান। আমি বেকে মানে বিশেষ করতে পারতেছি না, আপনি একটু করতে ভালো হয় সবার জন্য, আমি একটু বুঝে দেবো। হ্যাঁ, এটা লেখা তো আছে সব জায়গাতে, বিরূপাতিথি রূপাং, মানে রূপের ধর্ম হচ্ছে যে সদা সর্বদা বিরূপ হওয়া। হ্যাঁ, তো এটা তো ঠিকই আছে কথাটা, কিন্তু এখানে রূপ বলতে দৃশ্যমান রূপের কথা বলা হয়েছে নাকি শব্দ রূপের কথা বলা হয়েছে, এটা কিন্তু স্পেশালি কোনো লেখা নাই কিন্তু আবার। হ্যাঁ, এটা সব রূপকে একসঙ্গে বলা হয়েছে। যদি হয় তাহলে এটাতে আলাদা করার ব্যাপারটা কিভাবে হবে, এটা বলতেছিলাম আমি। হ্যাঁ, বানতে যদি আমরা যদি বুঝতে চাই যে শব্দটা আসলে আমরা আমাদের অজ্ঞতার কারণে আমরা শব্দটা এটা যে এটা বিরূপ হয়ে হয়ে আসতেছে, এটা মানে এটা আমরা বুঝতে পারি না।
মূলত শব্দটাও একই ভাবে প্রশ্নটা আবার একটা বলো আবার তো, ওই মূল জায়গাতে যেটা থেকে আমরা গেছিলাম ওই জায়গাটা আবার একবার ইয়ে করে। না বলতেছে বলতে রূপধাতু রূপ আছে বলা হচ্ছে। রূপধাতু রূপ আছে, হুম রূপধাতু রূপ আছে, রূপধাতু 9 রূপ আছে। রূপধাতু 9 রূপ আছে। এটা তাহলে বলতে আমি ওটা জিজ্ঞেস করবো যে হ্যাঁ হ্যাঁ, তো এখন মূলত কথা হচ্ছে যে রূপধাতু বলতে এখানে কোনটাকে বোঝানো হয়েছে? এখন রূপ তো আমরা শব্দরূপ, গন্ধরূপ, সপ্তরূপ। অবশ্যই তো শব্দ তাহলে এখানে কোনটাকে আঠাশ বোঝানো প্রকার হচ্ছে উপাসনা এটা বলতে তো কোনো এখানে হ্যাঁ নির্দিষ্ট করে উল্লেখ নাই। না তো রূপধাতু 9 অর্থাৎ রূপের গুণ বহন করে না এমন রূপও আছে। আছে বলা হচ্ছে হ্যাঁ অর্থাৎ এটা রূপের এই যে রূপগুলো আছে ওই রূপের কোনো গুণ বহন করবে না কিন্তু রূপ। ওরকম ধাতু মত নয়। আছে কিছু হ্যাঁ, দেখেন খুঁজে দেখতে হবে আরকি। 28 প্রকারের মধ্যে বের আমি করতে হবে। পাচ্ছি না। হ্যাঁ সুকুমার বাবু একবার আবৃত্তি করেন 28 প্রকারগুলো। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ উনি বলছিলেন তো এটা কি জানি আহ, যেমন আকাশ ইয়া আকাশ ধাতু আকাশ ধাতু আকাশ ধাতু আছে। তাই এটা হ্যাঁ এরকম কোনো গুণ বহন করতেছে না। তবে হ্যাঁ, না এটা গুণ বহন করতেছে না বললেও এটা ঠিক পরোক্ষভাবে করতেছে মাত্র পরোক্ষভাবে করতেছে। হুম পরোক্ষ না অনেকটা প্রত্যক্ষভাবেও করতেছে। ওই খালি জায়গা ছাড়াও এ এইরকম খালি জায়গা আছে বলে আমরা এগুলো নড়াচড়া করতে পারতেছি কিন্তু নাইলে এটা কিন্তু অচল। এটা টাইট ফিট হইলে হুম কিন্তু অচল। না যেগুলো, ভিতরে যেগুলোতে অবশ্যই হ্যাঁ অতিরিক্ত কত টাইট ফিট হ্যাঁ আছে যেমন আড্ডির জায়গাগুলো অতিরিক্ত টাইট ফিট এগুলো নাড়াচাড়া করা যাচ্ছে না। হ্যাঁ, একটু ব্যান্ড হুম করতে চাইলে এগুলো ভেঙে যায়। বুঝছেন? হ্যাঁ, যেগুলোতে জানতে ওই ইয়াটা একটু বেশি আছে এগুলোকে একটু নাড়াচাড়া করা যায়। যেমন আমাদের আড্ডিগুলো যেগুলো একদম এগুলো খুব টাডি, হার্ড, জয়েন্ট আছে হ্যাঁ বলতে হ্যাঁ এগুলো কিন্তু ইয়া করা যায় না। এ মানে অ্যাঙ্গেল করা একটু, একটু মানে নাড়াচাড়া করা যায় না। হ্যাঁ, নাড়াচাড়া করতে গেলে ভেঙে যায়। বুঝছেন? তো সুতরাং এই কাজগুলো এখানে আছে। আমরা যে সংকোচন প্রসারণ করতে পারতেছি এগুলো হচ্ছে যে ওই বায়ুধাতুর কারণ হ্যাঁ বায়ু ধাতু এটার কারণে অর্থাৎ এই বায়ু ধাতুর বায়ু ধাতু না শূন্য শূন্য আকাশ ধাতু আকাশ ধাতু আকাশ না ধাতু বায়ুধাতু অবশ্যই আছে বলতে অবশ্যই বায়ু ধাতু বায়ুধাতু তো আছে অবশ্যই আছে। না থাকলে তো আমরা শান্ত বায়ু হয়ে যাবে ধাতু তো সবকিছু অবশ্যই আছে। বায়ুর পরেও এই ওটাও আছে। আকাশ হ্যাঁ ধাতু। অবশ্যই এরকম ফাঁকা না থাকলে এই সংকোচন প্রসারণের কার্যক্রমগুলো করা সম্ভব না। শক্ত হয়ে থাকতো। হুম আচ্ছা বলতে একইভাবে ওইখানে তো চলে আসলাম চক্ষু ধাতু 9 রূপ আছে চক্ষু ধাতু 9 রূপ আছে এটা তো জানি তবু এটা তো আচ্ছা এটা সহজ ঠিক আছে আছে। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা পরবর্তী চক্ষু ইন্দ্রিয় রূপ আছে চক্ষু ইন্দ্রিয় 9 রূপ আছে ঠিক চক্ষু আছে ইন্দ্রিয় রূপ এটাও ঠিক আছে তো। হ্যাঁ তারপর হচ্ছে স্ত্রী ইন্দ্রিয় রূপ আছে স্ত্রী ইন্দ্রিয় 9 রূপ আছে ঠিক হ্যাঁ, আছে ঠিক আছে তো। পুরুষ ইন্দ্রিয় রূপ আছে পুরুষ ইন্দ্রিয় 9 রূপ আছে ঠিক আছে জীবিত ইন্দ্রিয় রূপ আছে জীবিত ইন্দ্রিয় 9 রূপ আছে এই জীবিত ইন্দ্রিয় ছাড়া আর বাকিগুলো সবগুলো জীবিত ইন্দ্রিয় নয় এরূপ। একটা ছাড়া আর বাকি সবগুলোই তো জীবিত ইন্দ্রিয় নয়। আচ্ছা মাত্র তাহলে একটা প্রশ্ন হুম ঠিক আছে এটা বুঝি আমি তারপর আমার একটু ক্লিয়ার হওয়ার জন্য এখানে বলা হচ্ছে জীবিত ইন্দ্রিয় রূপ আছে আবার বলা হচ্ছে জীবিত ইন্দ্রিয় 9 রূপ আছে হুম কিন্তু আমরা জানি একটা মাত্র রূপের মধ্যে 28 রূপের মধ্যে একটা জীবিত ইন্দ্রিয় কিন্তু আমরা যদি নাম রূপকে দেখতে যাই হুম হ্যাঁ তাহলে আমাদের রূপের মানে মাথার তালু থেকে ওই বৃদ্ধাঙ্গুলের আগ পর্যন্ত আমাদের মধ্যে যে অনুভূতিগুলো হয় এখানে তো অবশ্যই জীবিত ইন্দ্রিয় থাকবে তাই না অবশ্যই অবশ্যই তাহলে নাম তো জানা কথা নয় অনুভূতি আছে মানে সেখানে জীবিত ইন্দ্রিয় আছে। হ্যাঁ তাহলে এখানে অনুভূতি এই জীবিত ইন্দ্রিয় 9 ছাড়া রূপ আছে একাভাবে কোনো অবস্থান করতে পারে না কখনো। না একাও অবস্থান করে না অবশ্যই নয় হ্যাঁ হুম কিন্তু জীবিত অস্তিত্ব আছে এখানে আমি হুম। সেই দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করছি মানতে তো ঠিক আছে তো ওটা মিলতেছে ওটা সর্ব জায়গাতেই জীবিত ইন্দ্রিয় বিদ্যমান। হ্যাঁ তো আবার 9 রূপ আছে বলছে যে কোনটা নয় যেমন যেমনটা হচ্ছে যে আপনার ও আচ্ছা হ্যাঁ বাদে যেমন চুল চুলের মধ্যে নখ আচ্ছা চুল হ্যাঁ আছে ঠিক আছে নখ বুঝছি আছে বলতে আসছে জীবিত ইন্দ্রিয় নয়। নখ আছে হ্যাঁ হ্যাঁ
আবার হ্যাঁ শুধু শুধু যে আপনার দেহের মধ্যে পড়ে থাকতে হবে এরকম কোনো কথাও না। না দেহের বাইরেও আমাদের ঠিক আছে ২৮ কিন্তু প্রকার আমি রূপ দেহের কিন্তু শুধুমাত্র দেহ নিয়েই শুধু কথাটা কিন্তু না। এটা মানে সারা জগতের রূপ নিয়েই কথা কিন্তু। ২৮ প্রকার আচ্ছা আচ্ছা রূপগুলো হ্যাঁ উপাসক সুকুমার বাবু, এটা কি আমাদের শুধু দেহ নিয়ে কথা নাকি সারা জগতের সমস্ত রূপ না না নিয়ে এটা কথা? প্রাকৃতিক বিষয় আছে বলতে গেলে হ্যাঁ পুরো প্রাকৃতিক বিষয়। সুতরাং আমরা শুধু আ দৈহিকভাবে পড়ে থাকলে হবে না। আচ্ছা তারপর হচ্ছে কায়িক বিজ্ঞপ্তি রূপ আছে, কায়িক বিজ্ঞপ্তির ৯ রূপ আছে। এখানে কায়িক অভিব্যক্তি বলা হচ্ছে কায়িক বিজ্ঞপ্তিকে, যেটা আমরা আগে আলোচনা করছিলাম গত ক্লাসে মনে হয়। কায় আপনি বিজ্ঞপ্তি দেখে রূপ বলেছেন। আছে যেটা কায় বিজ্ঞপ্তি ওটাই। আর বাকি হুম, সবগুলো তো কায় বিজ্ঞপ্তি নয় এমন রূপ। ৯ হুম। বাক্য বিজ্ঞপ্তি, বাচনিক অভিব্যক্তি রূপ আছে, হুম, বাক্য বিজ্ঞপ্তির ৯ রূপ আছে। হুম। সবগুলোকে মানে ২ তারপর ভাগে হচ্ছে বিভক্ত করছে আরকি। এটা ১ ভাগ যদি হয় আর বাকিগুলো সব ১ ভাগ। হ্যাঁ, তারপর এখানে আসছে আকাশ ধাতু, শূন্যতা ধাতু রূপ আছে। হুম, আকাশ ধাতু ৯ রূপ আছে। আপধাতু রূপ আছে, আপধাতু ৯ রূপ আছে। রূপের হালকা ভাব যেটা লৌহতা রূপ আছে। হুম। রূপের হালকা ভাব লৌহতা ৯ রূপ আছে। হালকা ভাব ৯ রূপ আছে হ্যাঁ। রূপের কোমলতা রূপ আছে, রূপের কোমলতা ৯ রূপ আছে। এই রূপের কোমলতা হচ্ছে মৃদুতা। রূপের কর্মক্ষমতা রূপ আছে, রূপের কর্মক্ষমতা ৯ রূপ আছে। রূপের উপচয় তথা বৃদ্ধি রূপ আছে, রূপের উপচয় ৯ রূপ আছে। এটার পুরো ২৮ প্রকার রূপ সবগুলোকেই ইয়ে করে সবগুলোকেই আলাদা, আলাদা করে দেখানো হয়েছে না? ২৮ প্রকার রূপ সবগুলোই হ্যাঁ আসছে বানতে কিন্তু। হ্যাঁ এটা অ্যাপসে দিছে বানতে সবগুলা সুন্দর করে ভাগ ভাগ হুম, করে দিছে বানতে, কিন্তু এখানে ইয়ে আছে কিনা জানি না, আমি বানতে দেখি নেই মেইন বইতে। না মেইন বইতে সবগুলো একসঙ্গে ইয়ে করে দিছে বানতে। একসঙ্গে মিশাই দিছে। হ্যাঁ আচ্ছা, এখানে রূপের উপচয় তথা বৃদ্ধির মধ্যে মধ্যে ৬৬১ নাম্বার ক্রমে দেখুন বলা হচ্ছে। এখানে মনে হয় কোনো বিস্তারিত আছে, আমরা সামনে গেলে দেখবো আর কি এটা না। না ক্রমে বলতে ওই আপনাকে সাজাইতে বলছে আরকি। ও নাকি? আচ্ছা ৬৬১ নাম্বার ক্রমে দেখুন। হ্যাঁ, এটা ক্রমে আপনাকে সাজাইতে বলছে আরকি। আমরা তো বুঝছি তো এটা না বুঝার তো কিছু নাই। রূপের উপচয়, এটা রূপের অপচয়, উপচয়, সন্ততি, জড়তা এগুলা অবশ্যই সবাই বুঝার কথা। হুম, রূপের উপচয় ৯ রূপ আছে। তারপর রূপের প্রবাহ মানে সন্ততি হুম, রূপ আছে, রূপের প্রবাহ ৯ রূপ আছে। রূপের জীর্ণতা, জড়তা রূপ আছে, রূপের জীর্ণতা ৯ রূপ আছে। এইখানে আসছে রূপের অনিত্যতা রূপ আছে, রূপের অনিত্যতা ৯ রূপ আছে। কবলিকিত আহার রূপ আছে, কবলিকিত আহার ৯ রূপ আছে। এই হচ্ছে ২ প্রকারে রূপ সংগ্রহ। ও আচ্ছা, আমরা রূপের পড়ছিলাম একক অনিত্যতা ২। ৯ রূপ আছে। এটা কিভাবে বুঝবেন? ও আমি তো পরে চলে গেছি। হুম, রূপের অনিত্যতা ৯ এটা কিভাবে বুঝবেন? এরকম তো আছে কিনা বলতে। এটা হচ্ছে যে ওই সাময়িক সময়ের জন্য না, সেটাও তো হচ্ছে না। সাময়িক সময়ের না জন্য তো নিত্য এরকম তো হতে পারে অবস্থা না বলতে, নাই। আমি তো চলে গেছি প্রশ্ন জাস্ট করি। এটা হচ্ছে যে এমনে রূপের অনিত্যতা নয়, এমন রূপ আছে এটা বলতে মানে জাস্ট ওই জায়গাটা ছাড়া। মানে ওই কথাটা ছাড়া কথাটাই। এমনি কিন্তু আসলে কিন্তু আ আ কোনো সময়ের জন্য, কোনো কালের জন্য স্থিত আছে এমন পরিস্থিতি কিন্তু নাই, আসলে নাই। নাই জাস্ট এটা নির্মাণ ছাড়া। ওই সিস্টেম অনুযায়ী ওই দুঃখ মিলাইতে গিয়ে দুঃখ মিলাইতে গিয়েই ও এটা আচ্ছা মিলানো হয়েছে যে কিন্তু হ্যাঁ আসলে। মূল কিন্তু ওটা। আ এমন কোনো রূপ নাই যেটা অনিত্য হয় না, এমন কোনো রূপ তো নাই। এবং এটা এই জন্য বুদ্ধ বলেছেন না, যেটা বুদ্ধ বলছিলাম আমি একটু বলেছেন আগে হ্যাঁ। বুদ্ধ বলেছেন হুম এবং সেটা তো নাই। আ এই মুহূর্তকাল ১ সেকেন্ড কাল এটা নিত্য। এটা বলার পর্যন্ত কোনো ভাষা নাই। এজন্যই আমরা কোনো একটা অবস্থা নাই। জায়গাতে পাইছিলাম কি আ স্থিতি না। ও
উৎপত্তি, স্থিতি, বিলয় এই 3টা ভাগে বিভক্ত করেছিল, কিন্তু বান্তে ওই স্থিতি বড় পণ্ডিতগণ স্থিতিটাকে স্বীকার করতে চাচ্ছেন না, বলছে না এটার কোনো স্থিতি নাই, এটা উৎপত্তি হয়েছে আবার এটা ভাঙতে শুরু করেছে, এটাই বলতেছে। আবার তারা প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ ওটা নাই, ঠিক আছে, ওই যে কিছু একটা জায়গার মধ্যে একটু করে, হ্যাঁ এটা যে জায়গাতে গিয়ে স্টপ হয়েছে সে জায়গা পরেরটাই হচ্ছে যে আর বাকিটা ওটাই স্থিতিকাল, ওটাই আমি তো স্থিতিকাল। ওইটা প্রশ্ন ওই করেছিলাম আপনাকে দৃষ্টিকোণ বান্তে থেকে যদি হয় এটা নিত্য অনিত্য রূপ আছে, অনিত্য নয় এমন রূপ আছে বললে ওই জায়গাতে ওই বিষয়টা চিন্তা করলে এটা মিলবে যে শুধু, না হলে আর মিলার এটা তো বলতে ওই রকম স্থিতি হচ্ছে না এখানে, না ওরকম স্থিত হচ্ছে না তো। না ওটা তো মুভির মধ্যে ছিল, হ্যাঁ এটা উঠতে পড়ে নেমে গেছে বান্তে, ওইটা তো ওইরকম ওই স্থিতি তো বোঝার কোনো স্কোপ নাই। তো সে দৃষ্টিকোণ থেকে বললে এই অনিত্য রূপ নাই এই কথাটাও মিলানো যাবে না, মিলানো হবে না, সম্ভব হবে না। তারপরও ওই কথার মধ্যে ওই রূপের অনিত্যতা আছে, এমন রূপও আছে, রূপের অনিত্যতা নয় এমন রূপও আছে। এটা শব্দগত বলে ঠিক আছে, অন্য কথা। হ্যাঁ না এটা না, তারপরে এটা একটু কিছু ইয়াটা আছে, এরকম আরো একটু ইয়া করে গবেষণা করে বাইর করতে হবে এটা। উপাসক সুকুমার বাবু একটু করে লিখে রাখেন তো প্রশ্নটা, আমাকে হোয়াটসঅ্যাপে এমনি পাঠিয়ে দিয়ে রাখেন। একইভাবে আমাদের এই যে এটি কি বলে রূপের উপচয়, সন্ততি, জড়তা, এগুলো এরকম করে আমাদের করতে বুঝতে হবে। ওগুলো তো মোটামুটি ঠিক আছে, রূপের উপচয় রূপ আছে, রূপের উপচয় বলা আছে রূপের প্রবাহ নয় রূপ আছে, রূপ তো এমন তো দেখতেছিলাম এখানে, রূপের প্রবাহ নয় রূপ আছে, রূপের ভিন্নতা নয় রূপ আছে। হ্যাঁ এগুলো আছে, বের করতে হবে কিন্তু, বের করতে হবে, যেহেতু আছে লিখছে, যেহেতু আছে বের করতে হবে কোনটাকে বলে, যেগুলো মানে প্রবাহমানতার মধ্য দিয়ে চলতেছে না। এই চারটা জায়গা একটু বের করলে ভালো হবে সবগুলো। এজন্য মনে হয় 6 নম্বরে আমাদের ক্রমে দেখতে বলছে, এখানে মনে হয় দেখতে পাবো এটা, এটা কোনো ব্যাখ্যা থাকবে হয়তো, দেখি সামনে গিয়ে থাকতেও পারে। আচ্ছা তারপর হচ্ছে ত্রিকবান্তে সামনে না 641 নম্বরে এটা দেখতে হবে, যে ওইটা কথা বলতেছে আর কি। তোমার এখানে পেজে খুলে দেখো তো, বইতে, মেইন বইতে। আমার এখানে অ্যাপসে তো গেলে আবার আসতে সময় লাগবে না। 641 এখন কত নম্বর আমরা এটা দিক পড়তেছি, যে দিকের শেষ দুকের, এটা কত নাম্বার জানি, নাম্বার তো নাই দেখি, 584 50 নাম্বার হবে মনে হয় এটা, 585 দিক, 584 শেষ হয়ে গেছে তো, 84 মধ্যে সবগুলো বাদ আর কি। আচ্ছা 84 শেষ কথা। সেই রূপের সঞ্চয় কি রূপে হইয়া থাকে? 641 না? হ্যাঁ 641 নম্বর ক্রমে যেগুলো বলা হচ্ছে এখানে। এখানে আছে যে সেই রূপের সঞ্চয় কি রূপে হইয়া থাকে, যাহা আয়তন সমূহের রাশিকরণ বা সংগ্রহ, তাহা রূপের সঞ্চয়, ইহাই সেই রূপের সঞ্চয়। এটা আমি লিখছি শুধু। কি আবার বলো তো? সেই রূপের সঞ্চয় কি রূপে হইয়া থাকে, যাহা আয়তন সমূহের রাশিকরণ বা সংগ্রহ, তাহা রূপের সঞ্চয়, ইহাই সেই রূপ বা রূপের সঞ্চয়। আচ্ছা এটা রূপটা রূপের ইয়েটা বোঝানো আছে, রূপের উপচয় নয়, রূপ আছে এরকম করে বলা নাই। এটা কি রূপের সঞ্চয় নাকি এটা কি এটা রূপের উপচয়? আচ্ছা উপচয় মানে সঞ্চয় বলতেছে আর কি। হ্যাঁ ঠিক আছে, এটা বুঝছি।
এখন সঞ্চয় 9 রূপ আছে, সেটা কি ওখানে লেখা আছে কিছু? না, না ওটা লেখা নেই, ঠিক আছে। সঞ্চয় নয়, এটা মিলতেছে, কারণ যেটা যখন ইয়া হয়ে যাবে, এই যে আমরা একটা পড়ছিলাম যে এই আমাদের যেমন মৃত্যুর ঠিক কত যবন একটা হিসাব আছে এখানে আমরা পাইছিলাম, ওই পর্যন্ত গিয়ে আর এই রূপের সংবর্ধন বা শ্রীবৃদ্ধিকরণতা কমে যায়, নষ্ট হয়ে যায়, সেখান থেকে বন্ধ, এর একটু পরেই মারা যায়। এরকম একটা জায়গা পড়ছিলাম, শুকরবাবু মনে আছে কি? এটা তো আপনার চ্যুতিচিত্তের আগে, চ্যুতিচিত্তের আগে, এটা নির্দিষ্ট কয়েক চিত্তক্ষণ আগে আমাদের এই যে ঋতুজ, আহারজ, কর্মজ সব কারণে আমাদের এটা সংবর্ধন হয়ে থাকতেছে না, ওটা কিন্তু অফ হয়ে যায় ওই নির্দিষ্ট একটা জায়গায়। এটা সেই জায়গাটা দেখেন, আবার পড়লে বুঝবেন আর একটু করে। শুকর বাবু ওই লাইনটা আবার একটু করে। 641। হ্যাঁ, সেই রূপের সঞ্চয় কি রূপে হইয়া থাকে, যাহা আয়তন সমূহের রাশিকরণ বা সংগ্রহ, তাহা রূপের সঞ্চয়। বুঝছেন? ইহাই সেই রূপের সঞ্চয়। বুঝছেন? তাহলে এই সঞ্চয়টা ওই সময় পর্যন্ত হতে থাকে আমাদের দেহের বেলা, যদি চিন্তা করি ওই সময় পর্যন্ত এটা হতে থাকে, ওই সময়ের পর থেকে এটা রূপের সঞ্চয় হওয়া বন্ধ হয়ে যায় বা সংযুক্তি হওয়া বন্ধ হয়ে যায়। এরকম একটা জায়গা পড়ছিলেন, মনে আছে? মনে করতেছে না তো। আচ্ছা, এমনে আমাদের 4 প্রকারে এই মৃত্যুর আগ পর্যন্ত নির্দিষ্ট একটা সময় ধরে যে আহারজ কারণে, চিত্তজ কারণে, ঋতুজ কারণে এটা সংবর্ধন হতে থাকে বা স্থিতিশীলভাবে থাকার জন্য এদিকে ধ্বংস হচ্ছে হইলেও আবার স্থিতি কতগুলো নতুনভাবে সংযোজিত হচ্ছে বলেই আমাদের দেহটাকে আমরা স্বাভাবিকভাবে দেখতেছি। এটা তো মনে আছে? তো এই নির্দিষ্ট একটা সময়ের, আমাদের বয়সের একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু উৎপত্তির মাত্রা কমে যায়, ধ্বংসের মাত্রা বেড়ে যায়, তখন আমাদের বার্ধক্যতা আসে। এরকম একটা জায়গা আমরা পড়ছিলাম, মনে আছে? অর্থাৎ রূপকোষের উৎপত্তি 1000 যদি হয়, এদিকে রূপকোষের বিলয় হচ্ছে যে 1500, বিলয়টা বেশি হচ্ছে, উৎপত্তিটা সেই তুলনায় কম হচ্ছে, তখন আমাদের মধ্যে বার্ধক্যতার অবস্থা দেখা যায় আমাদের শরীরে। এরকম একটা জায়গা পড়ছিলাম, মনে আছে? কেন আমাদের শরীর বৃদ্ধ হয়? কেন আমাদের শরীর বৃদ্ধ হয়? হ্যাঁ, এরকম এটা ক্ষমতা যখন কমে যায়, হ্যাঁ, উৎপন্নের তুলনায় ধ্বংসের ক্ষমতা যখন ধ্বংসের অবস্থা যখন বেড়ে যায়, তখন আমরা বৃদ্ধ হতে দেখাই, আমাদের দেহ বৃদ্ধ হতে শুরু করে। হ্যাঁ, কিন্তু এটা চলতে চলতে এক পর্যায়ে গিয়ে এটা একেবারে বন্ধ হয়ে যায়, এবং যখন বন্ধ হয়ে যায় তার কিছুক্ষণ পরেই আমরা মৃত্যুবরণ করি। ওরকম একটা জায়গা আমরা পড়ছিলাম। ঠিক ওই অবস্থাটাকেই বলা হচ্ছে যে এখানে রূপের সন্ততি আছে, এমন রূপও আছে, সঞ্চয়, এবং নাই এমন রূপও আছে। ওই জায়গাটাকে কেন্দ্র করেই এটা বলা হচ্ছে বোধহয়, এটাই হবে। আচ্ছা, ওই পর্যায়ে না হলে তো আর এমনি অন্য কোনো উপায় দেখা যাচ্ছে এখানে। তবে আরেকটা জিনিস হচ্ছে যে এটা যে এভাবে পুঙ্খানুপুঙ্খভাবে করেছে, সরাসরি বললে মাত্রই যে আমরা কারো থেকে উত্তর পেয়ে যাব সে পরিস্থিতি তো নাই, আমরা নিজেরাই করে যেতে হবে। আচ্ছা, সমস্যা নেই, আমরা এটা ওটুকু গভীরতায় যেতে যেতে আমাদের এগুলা আরো আইডিয়া চলে আসবে, প্র্যাকটিক্যাল গেলে এগুলো আস্তে আস্তে চলে আসবে, আমরা পড়ে যাই। আর এগুলো যে প্রশ্ন করাইও এখন ওরকম হয়ে গেছে, অস্বস্তিতে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি আর কি। এরকম না মানে জিজ্ঞেস করলে একটা অস্বস্তিতে পড়ে যায়, এরকম একটা ব্যাপার অনেক সময় হয়।
তারপরে কি বলছে নাকি? আচ্ছা, তারপর হচ্ছে ত্রিক, 3 প্রকারের উপসংগ্রহ। যা কিছু আভ্যন্তরীণ রূপ সবগুলোই মহাভূত হতে উৎপন্ন রূপ। যা কিছু আভ্যন্তরীণ রূপ সবগুলোই মহাভূত হতে উৎপন্ন রূপ মানে উপাদান। আর যা কিছু বাহ্যিক রূপ তন্মধ্যে কিছু আছে মহাভূত হতে উৎপন্ন আর কিছু আছে মহাভূত হতে উৎপন্ন নয়। এটা তো আমরা আরো বুঝছি সবাই না? আবার রিপিট করেন। এটা ওই এগুলো পড়তে হবে সুকুমার। যা কিছু আভ্যন্তরীণ রূপ সবগুলি মহাভূত হতে উৎপন্ন রূপ। আভ্যন্তরীণ সবগুলো মহাভূত হতে উৎপন্ন বলা হচ্ছে এখানে। আভ্যন্তরীণ বলতে আমাদের দৈহিক আভ্যন্তরীণ বিষয়গুলো, এগুলো সবগুলো মহাভূত থেকে উৎপন্ন, এটা তো ঠিক আছে। ঠিক আছে এটা। হ্যাঁ, তারপরে আর যা কিছু বাহ্যিক রূপ, বাহ্যিক রূপের মধ্যে বলা হচ্ছে তন্মধ্যে কিছু আছে মহাভূত হতে উৎপন্ন আর কিছু আছে মহাভূত হতে উৎপন্ন নয়। হ্যাঁ, এটা তো ঠিক আছে। এটা ঠিক আছে, কারণ এটা ওই সুকুমার আমাদের 28 প্রকারের মধ্যে এগুলা পড়া হয়েছিল, এখানে আছে আর কি এগুলা। হ্যাঁ, তাহলে এই 3 ভাগে বিভক্ত হয়েছে। এই 3কেই তিক বলা হচ্ছে কি? এখানে 3কে তিক বলা হচ্ছে বলতে। হ্যাঁ, ঠিক আছে। এই 3টেই ঠিক আছে। এরপরেরটা মহাভূত ছাড়া কি এগুলা? মহাভূত ছাড়া তো 28 প্রকার রূপগুলো আবার আবৃত্তি করলে আবার পেয়ে যাবেন। উপাসক আরেকবার আবৃত্তি করেন। করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এক দিক এতক্ষণে গিয়ে বান্ধে ত্রিকের এই দিক ত্রিক এগুলা মানে ভালো করে মাথায় আসতেছে আর কি। কিছুটা মাথায় আসতেছে না? আগে গুলো পড়ে গেছিলাম, কিন্তু ওরকম মাথায় আসে না। মূল না, এগুলো কিন্তু হেডলাইন। মাতিকা মানে হচ্ছে হেডলাইন, এখনো মূল জায়গা না। আচ্ছা, বলতে 4 মহাভূত রূপ পটবী ধাতু, অপধাতু, বায়ু ধাতু, তেজ ধাতু। তারপরে হচ্ছে প্রসাদ রূপ অর্থাৎ পঞ্চপ্রসাদ আর কি। চক্ষু প্রসাদ, শ্রোত্র প্রসাদ, ঘ্রাণ প্রসাদ, জিহ্বা প্রসাদ, কায় প্রসাদ। তারপরে হচ্ছে যে একটা ব্যাপার একটু করে উপাসক, বিষয়টা খুব সূক্ষ্ম, এবং আসলে যে বুদ্ধ যে অতি সূক্ষ্ম, দূরদর্শী, নিপুণ ও গম্ভীর কথাটা কেন বলেছেন, আমি যতবার ভাবি, যতবার চিন্তা করি, ততবার এগুলো আমি পুরো অন্যরকম একটা ফিল হয়, অনুভূতি হয়। আপনারাও খেয়াল করবেন, দেখেন এই 4টা মহাভূত এগুলো কোনো কিছুই না, কিন্তু আসলে এগুলো কোনো কিছুই না, কিন্তু এমন একটা গুণধর্মতা আছে, এই গুণধর্মতার কারণে পুরো এই পদার্থ জগতের সৃষ্টি। এই চারিধাতুর অবর্তমানে পদার্থ নামক কোনো কিছু নাই, পুরো একদম। ওগুলো কিন্তু কোনো জিনিসও না, কিছুও না। এই চারিধাতু যেগুলো আমরা বলতেছি এগুলো কোনো কিছু না, মূলত যেটা প্রকৃতি বলি আমরা ওটাই প্রকৃতি। চারিধাতু হচ্ছে যে মূলত এই প্রকৃতি, সবগুলো প্রাকৃতিক সৃষ্টি বলি না আমরা, এটাই হচ্ছে যে মূলত প্রকৃতি বা প্রাকৃতিক। উপাসক সুকুমার বাবু আবার 4 মহাভূত। 4 মহাভূত পঞ্চপ্রসাদ অর্থাৎ চক্ষু প্রসাদ, শ্রোত প্রসাদ, ঘ্রাণ প্রসাদ, জিহ্বা প্রসাদ, কায় প্রসাদ। এগুলো সবগুলো বুধ থেকে উৎপন্ন। হ্যাঁ, এতক্ষণ যা গোচর রূপ বা বিষয় রূপ। তারপরে গোচর 4টা, গোচর রূপ বা বিষয় রূপ হচ্ছে 4টা। হ্যাঁ, চক্ষু, শ্রোত, ঘ্রাণ, রূপ, শব্দ, গন্ধ, রস। রূপ, শব্দ,
গন্ধ, বর্ণ রস। এই বর্ণ রূপ নয়, শব্দ বর্ণ গন্ধ রস ওজ। শব্দ শব্দ কি মহাভূত হইতে সৃষ্ট? না না, বর্ণ গন্ধ রস ওজ। না না, বর্ণগ্রন্থ কোথেকে আসবে দাদা এখানে? না বর্ণ তো আসবে যে অষ্টকলাভির মধ্যে অভিনবাহ্য রূপে আসবে। যে এখানে আছে যে গোচর রূপ, গোচর রূপ হচ্ছে যে গোচর রূপে। আচ্ছা, গোচর রূপে রূপ শব্দ গন্ধ রস। হ্যাঁ, এই যে তারপরে গন্ধটা হচ্ছে যে আছে, গন্ধটা কি মহাভূত হইতে তৈরি? অবশ্যই নয়, অবশ্যই। অবশ্যই গন্ধটা মহাভূত হইতেই তৈরি। আচ্ছা, এই শব্দ শব্দ কি মহাভূত হইতে তৈরি? হ্যাঁ, তাও তাও তো হ্যাঁ, মহাভূত থেকে তৈরি, মহাভূত ছাড়া শব্দের কোনো অস্তিত্বও নাই। কোনো শিক্ষা নেই। হ্যাঁ, তারপরে তাহলে এগুলোতেও পাইলাম না আমরা। তারপরে যান। না, তারপরে বাপরূপ, বাপরূপ হচ্ছে যে দুইটা। হ্যাঁ, বাপরূপও এস- মহাভূত এস- হইতেই এস- সৃষ্ট। হ্যাঁ, তারপরে হৃদয় রূপ, হৃদয় রূপ একটা, হৃদয় বাস্তব। হৃদয়রূপও চারি মহাভূত থেকেই সৃষ্ট। তারপরে তারপরে আহার রূপ, আহারূপও চারি মহাভূত। তারপরে আহার রূপ হচ্ছে প্রকৃত আহার। হ্যাঁ, তারপরে জীবিত রূপ, জীবিত রূপ হচ্ছে জীবিত ইন্দ্রিয়। এই একটা। জীবিত ইন্দ্রিয়ের ব্যাপারে কথা রয়েছে। জীবিত ইন্দ্রিয় নিয়ে জীবের মধ্যে তো চারিভূত অবস্থিত আছে। আছে, ঠিক আছে। এটা ছাড়াও এই জীবিত ইন্দ্রিয়ের অস্তিত্ব আছে। এটা ছাড়াও জীবিত ইন্দ্রিয়ের অস্তিত্ব আছে। আচ্ছা, মহাভূত ছাড়া। হ্যাঁ, মহাভূত ছাড়াও অরূপের মধ্যেও জীবিত ইন্দ্রিয় আছে না? অবশ্যই আছে, হ্যাঁ। অরূপগোচর জীবিত ইন্দ্রিয় আছে তো। তারপরে পরিচয় রূপ একটা, আকাশ, আকাশ ধাতু। বিজ্ঞপ্তি রূপ দুইটা, কায়িক বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি। পরিচ্ছেদ রূপ এমনি আকাশ ধাতু বিষয়টা আলাদা। যখন পরিচ্ছেদ রূপ বলা হবে তখন এটা কিন্তু আমাদের দেহের সঙ্গে সংশ্লিষ্ট। এটা চারি মহাভূত হইতেও সৃষ্টি বলা চলে। এটা চারি মহাভূতের আমাদের দেহের সঙ্গে এটা যেহেতু সংশ্লিষ্ট, এবং এটা ছাড়াও কিন্তু যেমন আমরা অষ্টকলা বলতেছি, সেই অষ্টকলাপের মধ্যে এটা না লেখলেও এটা কিন্তু অটোমেটিক ভাবে আছে। জীবিত ইন্দ্রিয়। না না, আকাশ, আকাশ আকাশ ধাতু। আকাশ। এটা আমরা আগে আলোচনা করছিলাম একবার। অষ্টকলাপ যদিও বা বলতেছি যে অষ্টকলাপ, কিন্তু হইলেও এটা কিন্তু সবসময় বিদ্যমান। এটা ছাড়াও হবে না, এটা ছাড়াও থাকবে। আকাশ ধাতু তো সব জায়গায় বিদ্যমান থাকবে প্রায়, হ্যাঁ, তাহলে তো মুভমেন্ট হচ্ছে না। তারপরে হচ্ছে যে বিকার রূপ, বিকার রূপ হচ্ছে যে তিনটা। তারপর হচ্ছে যে বিকার রূপ হচ্ছে যে লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা। লঘুতা, মৃদুতা, কর্মণ্যতা, এগুলো চারি মহাভূত আছে সৃষ্ট। চিত্তের লঘুতা। হ্যাঁ, তারপর হচ্ছে লক্ষণ রূপ, উপচয়, সংহতি, জড়তা, জড়তা, অনিত্যতা। এটাও আছে, এটাও চারি মহাভূত হইতেই সৃষ্ট। কিন্তু অনিত্যতার নয় রূপ, অনিত্যতার নয় রূপ বানতে এটা পাই নাই আর কি কোথাও। অনিত্যতা মানে অনিত্যতা রূপ আছে, কিন্তু এখানে কিছুক্ষণ আগে পরে দেখলাম দেখা যায় নয় রূপ বলতে আমরা ওইভাবেই মিলাইছি আর কি। এখন ওই যে একটা উদাহরণ দিয়ে, ওই এখানে সামনে গেলে অবশ্যই পাবো, অর্থাৎ 444 নাম্বার আছে। সেই রূপ, রূপের অনিত্যতা কি রূপে হইয়া থাকে? যাহা রূপের ক্ষয় বিয়, বেদ, পরিবেদ বা অমিল, অনিত্যতা, অন্তদান, ইহাই সেই রূপের অনিত্যতা। কিন্তু অনিত্যতা নয় রূপ লেখা নেই। এটা লেখা নাই না? না, এটা লেখা নাই, সেটা বলতেছি আর কি। আচ্ছা,
তাহলে তো বান্দা এটা আপনি যেটা বলছিলেন একটু আগে দিক ত্রিক মিলানোর জন্য এগুলো দিছে ওরা। এটা হবে। আর যদিও বা মিলাইতেও হয় তাহলে ওই যে উদাহরণটা বললাম সেটাই হবে। তবে সামনে গেলে মনে হয় তো পাবো মনে হয় বানতে আমি আচ্ছা পাইলেও এটা বলতে সহজে পারবো। পাওয়া যায়। বান্দা এখানে অনেক আছে দিক ত্রিক এর পরে ওগুলো কি করে মনে কম রাখতে করবে হবে আর তাহলে কি, ওরা? প্রত্যেকটা জায়গায় ওই খুঁটিনাটি বিষয়গুলো মনে রেখে দিতে হবে। আগে পড়ছি যে এগুলো মনে রেখে দিতে হবে প্রত্যেকটা জায়গাকে। হ্যাঁ, তা তাহলে এটা ইয়ে হবে, না হলে মানে বুঝা আগের বিষয়গুলো মনে না রাখলে বেশি ডেঞ্জারাস ব্যাপার যে এটাই। আগে শুধু যে এমনি আমরা এতদিন কাগজ দিয়ে চলে যাচ্ছি আসলে ঠিক আছে, কিন্তু এই বিষয়গুলো যদি মনে থেকে না যায় সূক্ষ্মভাবে ভবিষ্যতে পড়া কিন্তু বড় জটিল হয়ে যাবে। কিছু বিষয় দেখতেছি যে অবশ্যই মানে মনে রাখার ব্যাপার চলে আসতেছে। হ্যাঁ, এজন্য তো বলা হচ্ছে মনে রাখার জন্য। মুখস্থ না রাখলে হবে না বলতেছে না। মাতিকাগুলো মুখস্থ করতেই হবে। হ্যাঁ। আচ্ছা, তিনের মধ্যে আছে কি? বানতে এমনি পাইছি আর কি। বলেন। 878 নম্বরে আছে আর কি। সেই রূপ বাহিরের বা অপরের রূপের অনিত্যতা নহে, কি রূপে হইয়া থাকে? রূপায়তন পূর্ববৎ গ্রাস করিয়া আহার, ইহাই সেই রূপ বাহিরের বা অপরের রূপের অনিত্যতা নহে। আবার সেই রূপ বাহিরের বা অপরের রূপের অনিত্যতা নহে, কি রূপে হইয়া থাকে? রূপায়তন পূর্ববৎ দিয়ে মানে তো পূর্ববৎ এগুলো পরে আসতে হবে, আমি ডাইরেক্ট ওখান থেকে আসছি তো। তো গ্রাস করিয়া অর্থাৎ যে কবলিকিত আহারের মধ্যে চলে গেছে আর কি। গ্রাস করিয়া আহার, ইহাই সেই রূপ বাহিরের বা অপরের রূপের অনিত্যতা নহে। গ্রাস করিয়া বাহিরের বা অপরের আহার গ্রাস অর্থাৎ তো ওই কবলিকিত আহারের মধ্যে গিয়ে মানে তাতে যে মানে গলত করণ আর কি, যেটা আমরা কবলিকিত আহার বুঝি। গ্রাস করিয়া আহার, ইহাই সেই রূপ বাহিরের এবং অপরের রূপের অনিত্যতা নহে। না মিলতেছে না। এটা তো আরো ডেঞ্জার বানতে, এটা তো অবশ্যই অনিত্য হবে। অবশ্যই অনিত্য হবে, এটা মিলতেছে না। এই জায়গাতে অনিত্য হবে তো ইজিলি ভাবে বোঝা যাচ্ছে এটা প্রকারটা হচ্ছে। না এরকম তো আসলেই মিলবে না, আসলেই মিলানো সম্ভব না, কারণ বুদ্ধ এমন কোন জায়গাকে দেখতে পাননি ক্ষণকালের জন্য, খুব সূক্ষ্ম সময়ের জন্য নিত্য এমন কোন পর্যায় পরিস্থিতি বুদ্ধ দেখতে পাননি, না রূপে না নামে দেখতে পাওয়া যায়নি। আচ্ছা যাই হোক, আমরা হয়তো অনেক কিছু বুঝতেছি না টুকটাক। যেমন পরশুদিন প্রজ্ঞা থেকে ফোন করছি যে ইয়ারটা নিয়ে উনি চট করে বলে ফেলছেন এরকম। কোনটা বলতে? ওই যে ইয়ার ব্যাপারটা আমরা করি নাই তো বলতে, আমি আর সময় পাই নাই এগুলো আর করা হয় নাই তো। আচ্ছা, শ্রদ্ধা প্রজ্ঞা কি ইন্ডিয়া চলে আসছে? না আসতে পারতেছে না, বিষয়ের এখন জটিলতা শেষ হয়নি। আমরা এগুলো পড়ি নাই তো না বানতে, আমি আর সময় পাই নাই আর করা হয় নাই। না এগুলো আমাদের টাচ দেওয়া হয় নাই। আমরা কত পর্যন্ত? না হয় নাই, ভালো হইছে মানে আমরা একটু করে বুঝবো যাচ্ছে একটু করে। আমরা কত পর্যন্ত পড়ছিলাম সুকুমার বাবু? আমরা মানে রূপের কাছাকাছি আসছিলাম যে বানতে, রূপকাণ্ড মানে এত তার পড়া হয়নি। রূপটা পড়া হয়নি, রূপের কাছাকাছি আসছিলাম, রূপের ব্যাপারটা পড়া হয়নি। কারণ রূপটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য। আচ্ছা, বলা হচ্ছে যা কিছু আভ্যন্তরীণ রূপ সবগুলি গৃহীত রূপ। আভ্যন্তরীণ রূপ এগুলো গৃহীত রূপ, কি দ্বারা গৃহীত? চারি মহাভূত দ্বারা না, না ওই অর্থে গৃহীত না।
গৃহীত রূপ, গৃহীত মানে গ্রহণ উপাধি করা, না। মানে গ্রহণ করা, গ্রহণ হ্যাঁ। করেছি এমন রূপ তাহলে আছে। কায়ের দ্বারা কায়ের দ্বারা না মানে হবে যে? আমি এটাকে গ্রহণ বলা করেছি, হচ্ছে। গৃহীত রূপ বলতে আমি এটাকে গ্রহণ করেছি। যেমন বাহ্যিক অনেক কিছু হ্যাঁ, রূপ আছে, বানতে আমি এটা গ্রহণ করি নাই। বানতে ঠিক আছে তো, হুম, ঠিক আছে বানতে। কারণ আমরা যখন যা রূপ আসে এগুলো তখন আমাদের মনের দ্বারা কি হয়, গৃহীত হয়। তাহলে হৃদয় রূপ হবে নাম, নামের নাম জানতে পারে বানতে। হ্যাঁ, হ্যাঁ, হৃদয় রূপ হবে আর কি। না না, নাম জানতে পারে। হ্যাঁ, তারপরে আর যা কিছু বাহ্যিক রূপ হুম, তার মধ্যে কিছু আছে গৃহীত আর কিছু আছে অগৃহীত। হ্যাঁ, কিছুকে আমরা গ্রহণ করি, হ্যাঁ, কিছুকে আমরা গ্রহণ করি না। যেটা আমাদের মধ্যে স্পর্শ হয় হুম, সেটা গৃহীত হয়, যেটা হুম। স্পর্শ হয় না সেটা গৃহীত হয় না। হ্যাঁ, আচ্ছা, যা কিছু আভ্যন্তরীণ রূপ সবগুলি গৃহীত ও উপাদানের উপযোগী রূপ, আর যা কিছু বাহ্যিক রূপ তন্মধ্যে কিছু আছে গৃহীত ও উপাদান উপযোগী আর কিছু আছে অগৃহীত কিন্তু উপাদান উপযোগী। আচ্ছা, তো এরকম ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে মাত্র, তবে এগুলা খুবই সূক্ষ্ম বিষয়, এগুলা বুঝে বুঝে থাকলে তো কাজ হয়েছে। এগুলো গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কারণ উপাদান হয়ে গেলে তো এটার কারণে জন্ম নিতে হবে। উপাদান পরে তো ভব, দ্বাদশ নিদান অনুযায়ী। তাহলে এখানে সবসময় প্রজ্ঞাকে ধরে রাখতে হবে, নাহলে শেষ। আচ্ছা, তা বলা হচ্ছে যা কিছু আভ্যন্তরীণ রূপ সবগুলি অনিদর্শন রূপ, আর যা কিছু বাহ্যিক রূপ তন্মধ্যে কিছু আছে স্বনিদর্শন আর কিছু আছে অনিদর্শন, সবগুলি অনিদর্শন রূপ। এখানে মধ্যে অনিদর্শন বলা হচ্ছে কি দর্শন। ওই স্বনিদর্শন অনিদর্শন মানে হচ্ছে যে যেগুলো দেখা যায় এরকম যেগুলো রূপ, দেখা আর যায় না। যেগুলো দেখা যায় না এরকম রূপ। যেমন শব্দগুলো তো আপনি দেখতে পাচ্ছেন না, অনিদর্শন রূপ, এটা শব্দ রূপ। বা এটা, হ্যাঁ, এটা হচ্ছে করা শুনতে পারতেছে, অনিদর্শন। ওইটা এটা এরকম আর কি, যেটা কর্ণদর্শন হচ্ছে এটা স্বনিদর্শন আর যেটা শোনা হচ্ছে অনিদর্শন। আচ্ছা, এবার বাকিগুলো বলতে শেষ হয়েছে সময়, আজকে আর কি করবো নাকি বাকি কালকে? কালকে বাকিগুলো। তাহলে আমরা অনিদর্শন পর্যন্ত পড়ছি। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবালবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধী দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং প্রতিনিয়ত যারা আমাকে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেককে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 বন্দামি ভক্তি প্রদত্তেনা কদাম সব্বাম অপরাধাম ক্ষমাতু